অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে তার বাসভবনে দেখা করে আইনমন্ত্রী জানিয়েছেন দ্রুত আরোগ্য লাভের জন্য আশীর্বাদ চেয়েছেন তিনি। এরপর সন্ধ্যায় লক্ষ্মী পুজোয় অংশ নিতে ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধান বিচারপতি। এদিকে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেছেন আইনমন্ত্রী। হঠাৎই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসভবনে আইনমন্ত্রী অবস্থান করেন প্রায় ২০ মিনিট। খোঁজ খবর নেন অসুস্থতার কারণে ছুটিতে থাকা প্রধান বিচারপতির। আইনমন্ত্রী জানান দ্রুত আরোগ্য লাভের জন্য আশীর্বাদ চেয়েছেন তিনি। এর কিছুক্ষণ পর আকস্মিকভাবে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে বাসা থেকে বের হন এসকে সিনহা। আধ ঘন্টা মন্দিরে অবস্থান শেষে ফিরে আসেন। পরে প্রধান বিচারপতির বাসায় ঢোকেন সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা। কিছুক্ষণ পর বেরিয়ে কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। স্যার ফাইল সই করেছি। হ্যাঁ, ব্যাংকের ফাইল। একটা ফাইল সই করেছি। মানে কি ধরনের ফাইল এগুলো? ব্যাংক অ্যাকাউন্ট স্যার। আচ্ছা, হ্যাঁ। উনি কেমন আছেন? আমি তো একটু দেখছি তো ভালোই মনে হয়। এর আগে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। পরে মন্ত্রী জানান দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সব ধরনের সহায়তা করবে সরকার। উনি যেই দায়িত্ব পালন করবেন সেই দায়িত্ব পালনে আমার সম্পূর্ণ সহযোগিতার কথা বলেছি। আমি এর আগে দুজন প্রধান বিচারপতি তাদের দায়িত্বভার গ্রহণ করার পরে তাদের সাথে দেখা করেছিলাম। তাদেরকে আমি বলেছিলাম তখনও যে আইন মন্ত্রণালয় হচ্ছে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের সেতু বন্ধন। এর আগে প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে দেখা করার জন্য আপিল বিভাগে আবেদন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আমরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আলোচনা করে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং কমিটির সদস্যরা আলোচনা করে আমরা ডিসিশন নেব এবং আমরা মনে করি যে আজকেই হয়তো তার সাথে আমরা সাক্ষাৎ করব। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অবশ্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যক্রমের তীব্র সমালোচনা করেন। তারাই নানা রকম ভাবে এটাকে দলীয়করণ, বার অ্যাসোসিয়েশনটাকে একটা দলের মুখপাত্র হিসেবে করে ফেলার চেষ্টা করতেছে। এদিকে ভিসার আবেদন করতে অস্ট্রেলিয়া দূতাবাসে যান প্রধান বিচারপতি এসকে সিনহা। নোবেল পুরস্কার নয়, বাংলাদেশের মানুষের ভালোবাসাকে বড় মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কথা বলেন তিনি। জাতিসংঘ সফর শেষে যুক্তরাজ্যে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার লন্ডনের স্যাভয় হোটেলে নিজ দলের প্রবাসী নেতাদের সাথে সাক্ষাৎ করেন। নোবেল শান্তি পুরস্কারের ঘোষণার একদিন আগে এই সাক্ষাৎ অনুষ্ঠানে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আলোচনার পর্যায়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রসঙ্গটিও আসে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, নোবেল প্রসঙ্গে তিনি বলেছেন তিনি বঙ্গবন্ধুর মেয়ে, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় পাওয়া। ভারতের দেয়া ৩৬,০০০ কোটি টাকার ঋণ সহযোগিতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে মাইল ফলক ছোঁবে। তবে ঋণের শর্ত পূরণ করাই হবে বড় চ্যালেঞ্জ, এমন অভিমত বিশেষজ্ঞদের। তাদের মতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে কাজে লাগাতে পারলে ঋণের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা সম্ভব হতে পারে। বিস্তারিত লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদনে। তৃতীয় দফায় ৩৬,০০০ কোটি টাকা ঋণ চুক্তির মধ্য দিয়ে ভারত বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে যুক্ত হল নতুন মাত্রা। বিদ্যুৎ, রেলপথ, সড়ক, জাহাজ চলাচল, বন্দর অবকাঠামো সহ মোট ১৭টি প্রকল্প বাস্তবায়নে এই ঋণের টাকা ব্যবহার করবে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার ও পায়রা বন্দরে বহুমুখী টার্মিনাল সহ আরও কিছু প্রকল্প। ভারতের কোম্পানি সেই প্রকল্পের কাজ পাবেন, কিন্তু আমরা তো চাচ্ছি অন্যরকম, যে দেব আর নেব। আমাদেরও তো দেবার মতো অনেক কিছু আছে। সেইভাবে সঠিকভাবে আপনার যদি আমরা এগোই তাহলে অর্থনীতিটা একটা সচল হয়, একটা গতিশীলতা পায়। ঋণ চুক্তির টাকা কতখানি কাজে লাগাতে পারবে বাংলাদেশ তার উপরই নির্ভর করছে অর্থনৈতিক সুফল, বলছেন বিশেষজ্ঞরা। যদি আমরা লোনটা ব্যবহারই না করি তাহলে কিন্তু কোনো আলাপি ফলশ্রুতি পাবো না। যেমন 2010-এ যে আমরা যখন গিয়েছিলাম একসাথেই, তখন কিন্তু $1 বিলিয়ন আমাদেরকে দিয়েছিলেন।
সেটাও আজ অবধি শেষ করতে পারিনি। এরপরে $2 বিলিয়ন আসছে, তারপরে $4.5 বিলিয়ন আসছে। তো 7 বছরে যদি আমরা $1 বিলিয়ন শেষও না করতে পারি, তাহলে বাকিগুলো আর কবে শেষ হবে? বিশ্লেষকদের মতে ঋণের শর্ত পূরণ করাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ভারত থেকে ঠিকাদার নিয়োগের শর্ত, বেশিরভাগ নির্মাণ সামগ্রী সে দেশ থেকে ক্রয় এবং 20 বছরের মধ্যে সুদ ও কমিটমেন্ট ফি সহ সব অর্থ ফেরত দিতে হবে। প্রায় 65% জিনিস কিন্তু ভারত থেকে কিনতে হবে। এটা গুণগত মান আপনি জানেন না, প্রাইস যাচাই করতে পারবেন না। অতএব এই জিনিসটা কিন্তু আমাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আর এটা আসছে কিন্তু এক্সিম ব্যাংক, এটা কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে। এখানে সম্পূর্ণ বাণিজ্যিক কনসিডারেশনের ভিত্তিতে আসছে। আমাদের কিন্তু একটু অতি সাবধানে আমাদের অতি যুক্তি সহকারে এটা ইউটিলাইজ করতে হবে। না হলে কিন্তু আমাদের ঋণের যে ভার, অলরেডি 12% আমরা জিডিপি বৈদেশিক ঋণ দেই। এই ব্যালেন্স অফ পেমেন্ট অনেক আরও বেশি নেগেটিভ হতে পারে, কিন্তু সেটার মানে এই নয় যে আমরা কোনো কিছুতে বঞ্চিত হচ্ছি। ওদের অনেক জিনিস আমাদের দরকার আছে, নিজেদের জন্য দরকার, আমাদের এক্সপোর্ট করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য দরকার। অন্যান্য দেশের তুলনামূলকভাবে আনতে গেলে হয়তো সেখানে আরও বেশি আমাদের ক্ষতিগ্রস্ত হতে হতো বা বেশি খরচ করতে হতো। ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা বলছেন, ঋণের টাকা শতভাগ কাজে লাগাতে চাইলে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও অন্তর্ভুক্ত করতে হবে। এক্সিম ব্যাংকের এমডিকে আমি বলেছিলাম যে সরকার যদি পুরাটা ব্যবহার না করতে পারে, তাহলে কিছুটা আপাতত প্রাইভেট সেক্টরে দিয়ে দাও, তাহলে তোমার এই টাকাটা যে ব্লক করে রেখেছো ফর বাংলাদেশ, এটা কিছু ব্যবহার হবে। ঋণ চুক্তি বাস্তবায়নে দুদেশের রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠক অব্যাহত রাখা এবং তথ্য উপাত্তে স্বচ্ছতা, স্পষ্টতা আনার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিদ্যুতের দাম না বাড়িয়ে বরং ইউনিট প্রতি $1.56 কমাতে বিইআরসির কাছে প্রস্তাব দিয়েছে ক্যাব। আর এই প্রস্তাবের প্রেক্ষিতে পিডিবি জানিয়েছে, তাদের দেয়া 4,300 কোটি টাকার ভর্তুকি পাওয়া গেলে বিদ্যুতের দাম কমানো সম্ভব। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে ক্যাব বিদ্যুতের দাম কমানোর আবেদন করলে গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বৃহস্পতিবার ছিল এই শুনানির শেষ দিন। বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর পক্ষে মত দেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ভার ও দুর্নীতি প্রসঙ্গে ডিবিসি নিউজে প্রচারিত তিতাস গ্যাসের অনিয়মের প্রতিবেদনও উল্লেখ করেন তিনি। আর ভর্তুকি কমাতে পারলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না বলে জানায় পিডিবি। প্রস্তাবনাগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান।